আচ্ছা, কালকে হচ্ছে কি হোমওয়ার্ক ছিল তোমাদের? হোমওয়ার্ক সাবমিট Yes, করেছো? স্যার। স্যার, আমি হোমওয়ার্ক করে রেখেছি। ওই যে ই স্কুলে যে অ্যাপসটা আছে না তোমাদের, ওইটাতে হচ্ছে সাবমিট করে দিও, ওকে? স্যার, আমার এটা জানা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে তুমি গ্রুপে দিয়ে দিও। তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো না ইয়েস স্যার। সবাই? হ্যাঁ, ওইখানে হচ্ছে একটু সেন্ড করে দিও। ওকে স্যার। ওকে। আচ্ছা, বাকিরাও করে দিও, হ্যাঁ। কালকে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে? বায়ুপ্রবাহ? স্যার, বায়ু প্রবাহের দিক শুরু করব। ইয়েস স্যার, আচ্ছা, বায়ু প্রবাহের দিক বায়ুপ্রবাহের থেকে দিক। শুরু করব। আচ্ছা, এর আগের পড়াগুলো হচ্ছে আমরা একটু রিভিশন দিই, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা বায়ুপ্রবাহের দিকটা শুরু করি। তো আমরা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু পড়ছি। আবহাওয়া কি? আবহাওয়ার 6টা বিষয়, তাই না? তার মধ্যে রোদ আছে একটা। রোদের হচ্ছে দিকের উপর বা হচ্ছে তির্যক ভাবে পড়ে না, খারাপ ভাবে পড়ে, ওইটার উপর নির্ভর করে হচ্ছে আমরা শীত ও গ্রীষ্মকালে হচ্ছে শনাক্ত করতে পারি। তারপর বাতাসের তাপমাত্রা, সূর্যের আলোর পড়ার উপর ডিপেন্ড করে হচ্ছে বাতাসের তাপমাত্রা হচ্ছে আমরা নির্ভর করতে পারি বা হচ্ছে বের করতে পারি কত, বা হচ্ছে কোন সময় হচ্ছে তাপ বেশি পড়বে, কখন কম পড়বে। তারপর হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কিভাবে হয় এটা তো জানো। জলীয় বাষ্প হয়, মেঘ হয়, তারপর ঘনীভূত হয়ে বৃষ্টি হয়, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ মানে হচ্ছে বাতাসের ওই যে অভিকর্ষজ বলের কারণে বা মহাকর্ষ শক্তির কারণে বাতাসের কণাগুলোকে যেই পৃথিবীর পৃষ্ঠের দিকে যে হচ্ছে টান অনুভব হয়, যার ফলে হচ্ছে বাতাস কি অন্যান্য বস্তুর উপর যে চাপ প্রয়োগ করে, ওইটাকে হচ্ছে আমরা বায়ুচাপ বলি। ওকে। তো এটা নিম্নচাপ উচ্চচাপ দুই ধরনের হয়। নিম্নচাপ হচ্ছে কি, যেখানে বাতাসের পরিমাণ কম, আর উচ্চচাপ হচ্ছে যেখানে বাতাসের পরিমাণ বেশি বা হচ্ছে বাতাসে পানির পরিমাণ বেশি, বাতাসের ভর বেশি। বুঝতে পারছো? স্যার। স্যার নমস্কার। হ্যালো, হ্যালো। আচ্ছা, কথা কি শোনা যায় আমার? জি স্যার। জি ইয়েস স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা বায়ু প্রবাহ পড়বো, যে বাতাস হচ্ছে কোন দিকে প্রবাহিত হয়, কত বেগে প্রবাহিত হয়। ওকে। সো এইটা একটু রিডিং কে পড়বে? স্যার, আমি পড়ি। হ্যাঁ, পড়ো, রাহিল। বায়ু প্রবাহের দিক। বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস। যেমন বাংলাদেশে শীতকালে উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয়। আবার গ্রীষ্ম এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহিত হয়। অধিক জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ুর নাম মৌসুমী বায়ু। বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্রের নাম হচ্ছে উইন্ড ভ্যান। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, যে হচ্ছে বায়ু প্রবাহের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কিভাবে মেঘ কখন হবে বা হচ্ছে আবহাওয়া কালকে কি রকম থাকবে। ওই যে আমরা গুগল ওয়েদার যে একটা অ্যাপস আছে আমাদের মোবাইলে, ওইটাতে আমরা দেখি না যে হচ্ছে, আচ্ছা ইন্দ্রনীল, ইন্দ্রনীল জয়েন করছে, আবার হচ্ছে লিভ নিয়ে নিছে। আচ্ছা, ওইটা থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে কখন হচ্ছে বৃষ্টি হবে এবং কখন রোদ থাকবে। তো ওইটা আমরা কিভাবে বুঝি, ওইটা একটু তোমাদের দেখাই। ওকে, এখন দেখো, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? পৃথিবী এটা। আমরা স্যাটেলাইট চিনি, স্যাটেলাইট। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন স্যাটেলাইট থেকে হচ্ছে কিছুটা পর্যবেক্ষণ করা যায়, হ্যাঁ, যে বাতাসের গতি কত। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমার সমুদ্রের এরিয়া, হ্যাঁ, এইটুকু পোর্শন হচ্ছে আমার সমুদ্র। সমুদ্র বেসিক্যালি হচ্ছে নীল কালারের হয়, তো আমি হচ্ছে এখানে একটু নীল কালার দিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে আমার সমুদ্র বা হচ্ছে জলাশয় টাইপের এরিয়া। তো এখান থেকে কি হবে, বাষ্প হবে না পানি? ইয়েস স্যার। পানি বাষ্প হয়ে কি তৈরি করবে, মেঘ তৈরি করবে, তাই না? জি স্যার। জি স্যার। এই যে মেঘ তৈরি করলো। এখন বাতাস হচ্ছে এই দিক দিয়ে প্রবাহিত হইতেছে, হ্যাঁ, এই দিকে হচ্ছে বাতাস প্রবাহিত হয়।
এখন দেখো এই ম্যাগটা এইখান থেকে এইখানে আসতে, এটা হচ্ছে এ স্থান, এটা হচ্ছে বি স্থান। হ্যাঁ, এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে, এটা দূরত্ব তো আমরা জানি তাই না? দূরত্ব হচ্ছে এই যে পৃথিবীর ব্যাসার্ধ থেকে আমরা চাপটা বের করতে পারি, বৃত্তচাপ যেটা, ওইটা আমরা বের করতে পারি। এখন এই যে বেগ যদি আমি জানি এবং এই দূরত্ব যদি জানি, তাহলে এ এ প্রান্ত থেকে বি প্রান্তে এই ম্যাগটা এই ব্যাগে যদি যায় তাহলে কত সময় লাগবে ওইটা আমরা বের করতে পারবো না? ইয়েস স্যার। বুঝতেছো হিসাব? ওই যে একটা জি স্যার। ফর্মুলা পড়ছো তোমরা, এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এরকম একটা ফর্মুলা ছিল না তোমাদের? এটা পাইছো তোমরা? মানে হচ্ছে সরণ, সরণ সমান সমান বেগ ইনটু সময়। ওকে, এটা যদি করো তাহলে হচ্ছে তুমি এ অবস্থান থেকে বি অবস্থানে এই ম্যাগটা যেতে কত সময় লাগবে ওইটা তুমি বের করতে পারো। ওকে, তাহলে তুমি হচ্ছে সকাল 7টায় স্যাটেলাইটে পর্যবেক্ষণ করছো যে হচ্ছে এই যে এ অবস্থানে হচ্ছে মেঘ জমছে এবং বাতাসের বেগ হচ্ছে তুমি পাইছো ধরো 45 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে হচ্ছে বাতাস বইতেছে। ওকে, এখন তুমি এই যে এই যে এই দূরত্বটাও জানো যে এই অবস্থান থেকে বি অবস্থানের দূরত্ব ধরলাম যে আমি ধরো 400 কিলোমিটার এরকম। ওকে, তো এই দূরত্ব জানো তুমি, এই বাতাসের বেগ জানো, এবং তোমার এখন বের করতে হবে সময়। তো সময় যদি বের করতে পারো তাহলে তুমি এই 7টা যেহেতু এখানে বাজে, 7টা বাজে তারপর 7টার থেকে কত সময় পর বি অবস্থানে গিয়ে হচ্ছে এই ম্যাগটা পৌঁছাবে ওইটা তুমি বের করতে পারবা তাই না? মানে সময় বের করতে পারবা। তো সময় যদি বের করতে পারো তাহলে তুমি আগেই বলে দিতে পারবা এইখানে ম্যাগ দেখে, আর এই বাতাসের বেগ ক্যালকুলেশন করে তুমি হচ্ছে বলে দিতে পারবা যে হচ্ছে বি স্থানে কখন বৃষ্টি হতে পারে। হিসাব বুঝতেছো তোমরা? কে বুঝো নাই বলো, বেশি কঠিন লাগলেও বলো, আর একটু সহজ করে বোঝানোর স্যার চেষ্টা একটু করব। আরেকবার বুঝিয়ে দিবেন? বাকিরা বুঝতে পারছো? বুঝাই দেন স্যার। ফারিস্তা, তারপর হচ্ছে অর্ঘ্য, নাজিহা, জি স্যার। বুঝতে পারছো তোমরা? কে বুঝতে পারছো? আচ্ছা আরেকবার বলি, তুমি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে দেখতে পাচ্ছ যে হচ্ছে কোথায় আমার বৃষ্টিটা হচ্ছে জমেছে। ওকে, এই অবস্থানে হচ্ছে আমার বৃষ্টি আছে, এই যে এই অবস্থানে, বা হচ্ছে মেঘ জমছে, হ্যাঁ, সমুদ্রের উপরে। এখন এই মেঘটা তুমি 7টার সময় পর্যবেক্ষণ করছো যে হচ্ছে সকাল 7টায় এই মেঘটা এই অবস্থানে ছিল। এখন এই মেঘটা দেখো এখান দিয়ে হচ্ছে যেতে 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 এই বি অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে, তাই না? ধরো এই যে বি অবস্থানে যখন 7টা বাজে তখন তুমি এই অবস্থানে দেখছো এই বৃষ্টিটা এই অবস্থানে আছে। এখন এই বৃষ্টিটা যেতে তো একটা সময় লাগবে তাই না? তো কত সময় পর বি অবস্থানে পৌঁছাবে ওই সময়টা যদি তুমি 7-এর সাথে যোগ করো তাহলেই তুমি বৃষ্টি এখানে আসার সময়টা পেয়ে যাবা, বা হচ্ছে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাব্য সময়টা তুমি পাবা তাই না? এখনো কে বুঝো নাই? বুঝেছি। আচ্ছা বুঝলে তো হচ্ছে ভালো। এভাবেই হচ্ছে বায়ু প্রবাহ থেকে হচ্ছে তোমার আবহাওয়ার সংবাদ দেওয়া হয়। তারপর আরেকটা জিনিস দেখো, এটা তো গেল হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বা বৃষ্টি হচ্ছে কিভাবে হয় ওইটা নির্ণয় করার জন্য। এখন ওই যে উইন্ড, আমরা এখানে পড়ছি না যে হচ্ছে একটা স্যার যন্ত্রের নাম উইন্ড ভেন। উইন্ড ব্যান, উইন্ড ব্যানের মাধ্যমে হচ্ছে কিভাবে হচ্ছে শনাক্ত করে এটা বলি তোমাদের। ধরো যে তোমার কাছে হচ্ছে একটা উইন্ড ব্যান যন্ত্র আছে, বা হচ্ছে উইন্ড ব্যান হচ্ছে একটা যন্ত্র হচ্ছে তুমি বানাইছো। হ্যাঁ, বানানোর পর ধরো এই হচ্ছে তোমার উইন্ড ব্যান যন্ত্রটা, মানে একটা এরকম একটা ফ্যান আর কি। এখন বাতাস হচ্ছে এখানে এখান দিয়ে আসবে, আসলে কি করবে, এটা ঘুরবে তাই না? তো তুমি হচ্ছে বিভিন্ন ধরনের বাতাসের বেগ দিয়ে ধরো 45 কিলোমিটার পার আওয়ার একটা বেগ দিয়ে হচ্ছে চেক করছো। মানে প্রথমে তুমি চেক করে হয়তো যন্ত্রটা বানাবা, তো এত কিলোমিটার পার আওয়ারে ভেলোসিটি যখন দিবা বাতাসের, তখন এটা 1 মিনিটে
হ্যাঁ কতবার ঘুরে এটা তুমি পর্যবেক্ষণ করছো। তারপর 50 কিলোমিটার/আওয়ার দিছো, দিয়ে হচ্ছে দেখছো এটা 1 মিনিটে কতবার ঘুরে। তো তুমি 1 মিনিটে ধরো 50 বার ঘুরে, হ্যাঁ 50 কিলোমিটার/আওয়ারে 50 বার ঘুরে এই ফ্যানটা। সো ওইটার তুমি আরপিএম বের করছো। আরপিএম মানে হচ্ছে তোমার এই যে ঘূর্ণন গতির একটা ইউনিট আর কি, ধরে নাও। সো বের করছো যে হচ্ছে দেখছো যে তুমি 50 কিলোমিটার বেগ যখন আসে তখন 50 বার ঘুরে, 45 কিলোমিটার যখন আসে তখন এটা 45 বার ঘুরে। তুমি হচ্ছে হিসাব নিকাশ করে বের করছো। করার পর এখন তুমি হচ্ছে একটা আননোন ব্যাগের হচ্ছে বাতাস তোমার এখান দিয়ে প্রবাহিত হয়েছে। তো এখন তুমি বাতাসের ব্যাগ জানো না, কিন্তু এই যে ঘূর্ণন সংখ্যাটা তো জানো। তাহলে ঐকিক নিয়ম করে হচ্ছে তোমরা বের করতে পারবা না বাতাসের ব্যাগ? পারবা এটা? বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাইতেছে বলো? স্যার বুঝেছি, কিন্তু বের করব কিভাবে সেটা। না বের করা লাগবে না তোমার এখন, তোমাদের বইতে তো বের স্যার করতে বলে বুঝেছি। না। ইয়েস স্যার। আচ্ছা, বাকিরা বলো। স্যার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, ফারিস্তা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর নাজিহা। নাজিহা কি আমার কথা শুনতে পাও? তোমার মাইক্রোফোন অন হয় না? জি স্যার। হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ বুঝতে পারতেছো বায়ু প্রবাহ কিভাবে ব্যবহার করে আমি হচ্ছে একটা আবহাওয়া মেশিন বানাইতে পারি বা আবহাওয়া শনাক্ত করতে পারি? এখন দেখো এটার একটা, আচ্ছা তোমাদের ছোট একটা ম্যাথ করাই, হ্যাঁ যদিও তোমাদের ম্যাথ নাই, বাট আমি হচ্ছে একটু দেখাই যে হচ্ছে কিভাবে আসে ম্যাথটা। তুমি হচ্ছে যে ফ্যানটা বানাইছো বা হচ্ছে ওই যে উইন্ড ব্যান, যেটা উইন্ড ব্যান যেটা বানাইছো, ওইটা হচ্ছে ধরো যখন হচ্ছে তোমার 50 কিলোমিটার/আওয়ারে হচ্ছে তোমার হচ্ছে বাতাস থাকে, তখন এটা প্রতি মিনিটে এই যে 100 বার হচ্ছে ঘুরে। 100 আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। এই যে আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, মানে হচ্ছে মিনিটে কতবার ঘুরে। তো 100 আরপিএম মানে মিনিটে 100 বার ঘুরে। তারপর যখন হচ্ছে দেখছো এটা দিয়ে হচ্ছে তোমার এটা হচ্ছে সেট করছো, দেখছো যে এত হয়। এখন তোমার হচ্ছে এখন আননোন ভেলোসিটির একটা বাতাস আসছে, এয়ারের ভেলোসিটি তুমি জানো না, বাট তুমি এটার ঘূর্ণনটা কাউন্ট করতে পারবা তাই না? কতবার ঘুরে এটা তো বুঝতে পারবা। তো তুমি দেখছো যে যেই বাতাসটা আসছে তার জন্য এই ফ্যানটা, হ্যাঁ 120 বার হচ্ছে ঘুরছে, হ্যাঁ 100 এত এত আরপিএম দিছে। তাহলে তুমি এই বাতাসের বেগটা বের করতে পারবা? কে পারবা এটা? 1 মিনিট সময়। যদি পারো তাহলে যে পারবা তে হচ্ছে মানে বুঝতে পারছো ব্যাপারটা। না পারলে আমি দেখাই দেবো। ট্রাই করতে চাও নাকি তোমরা, নাকি আমি দেখাই দেবো? স্যার চেষ্টা করি। আচ্ছা সবাই চেষ্টা করো। কোশ্চেনটা কেউ বুঝতে না পারলে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। এই যে 50 কিলোমিটার/আওয়ার বেগের জন্য, বেগের বাতাসের জন্য, হ্যাঁ উইন্ড ব্যান, যেটা উইন্ড ব্যান, হ্যাঁ 100 বার ঘুরে। ওকে, এখন অজানা বেগের একটি বাতাস প্রবাহিত হলে উইন্ড ব্যানটি মিনিটে 120 বার ঘুরলো। তাহলে ওই যে অজানা ব্যাগটি কত? ব্যাগটি কত, এটা হচ্ছে বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। ঐকিক নিয়মে বের করতে পারো তোমরা যে 100 বার ঘুরলে ব্যাগ হয় 50 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে একবার ঘুরলে কত হবে? 50 ডিভাইডেড বাই 100। তাহলে আমার ঘুরে কতবার?
120 বার ঘুরলে হচ্ছে বেগ কত হবে? এভাবে কি করতে পারো? স্যার বের করে জানাও করেছি। কত আসে। স্যার 60 কিলোমিটার/আওয়ার। বাকিরা করতে পারছো? Yes, sir. 60 কিলোমিটার/আওয়ার স্যার। নাজিহা ফারিফতা করতে পারছো? না না বুঝলে বলো, আমি বুঝিয়ে দেবো। যতক্ষণ না বুঝবা আমাকে জিজ্ঞাসা করবা। হ্যালো। জি স্যার। হ্যাঁ বুঝতে পারছো? বাকিরা? নাজিহা কি শুনতে পাও আমার কথা? জি স্যার। বুঝতে পারছো তুমি? না। কে বুঝতে পারছো ওকে একটু বুঝাও, কে পারবা বুঝাইতে? রাহিল বুঝাও তো রে। স্যার হ্যাঁ বুঝাও তুমি, যে হচ্ছে প্রথম কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে কি বের করতে বলছে তা আগে বুঝাও, তারপর হচ্ছে কিভাবে সলিউশন করবা ওইটা বলো। স্যার আমি বুঝাতে পারবো না ভালো করে। কি স্যার বের করেছি কিন্তু। আচ্ছা আর কে পারবা? অর্ঘ্য কি পারবা বুঝাইতে? স্যার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আহ, চেষ্টা করো অবশ্যই। এখানে লেখা আছে এখানে 100 বার ঘুরে, তাহলে আমরা জানি 100 বার ঘুরে 50 কিলোমিটার। তাহলে একবার ঘুরে উপরে 50 নিচে 100। আহ তাহলে হচ্ছে 120। 120 বার ঘুরলে তাহলে হবে 120 × 50 বাই 100। তাহলে স্যার আমাদের হবে 60 কিলোমিটার/আওয়ার। কোশ্চেনটা একটু পরে বলো তো, কোশ্চেনে কি চাইছে? স্যার অজানা ব্যক্তি কত? হুম, তো আমাদের সব দেওয়া আছে, মানে এরকম জিনিসটা যে হচ্ছে তুমি টেস্ট করে নিছো, যে হচ্ছে আমার ধরো হচ্ছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই। আচ্ছা বাবুল মামা এটা কে? বাবুল নামে হচ্ছে জয়েন করেছে। স্যার সালাম, স্যার নমস্কার। হ্যাঁ ইন্দ্রনীল, স্যার এতক্ষণ পর চিনছেন? তোমার বয়স শুনে চিনতে পারছি। আচ্ছা ম্যাথটা দেখো, বলছে যে এখানে 50 কিলোমিটার বেগে যদি বাতাস বয় তাইলে হচ্ছে 100 বার ঘুরে, বলেই দেওয়া আছে। তাইলে হচ্ছে আমরা ওই যে আমরা এগুলা বের করছি না, 50 টাকায় যদি আমি 10টা কলম পাই তাহলে 1 টাকায় কয়টা পাবো, 100 টাকায় কয়টা পাবো, তাই না? ওই ইয়েস স্যার। রকম ম্যাথ এগুলা, যে 50 কিলোমিটার বেগে যদি ঘুরে তাহলে আমি 100টা ঘূর্ণন যদি পাই, তাহলে 20 বার ঘুরলে আমি কত কিলোমিটার বেগ পাবো। এবার বুঝতে পারছো, রিলেট করতে পারতেছো সবাই? ঐকিক নিয়মের ম্যাথ তো আমরা ক্লাস 5-এও পড়ছি তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। নাজিহা বুঝছো এখন? ফারিস্তা, ইন্দ্রনীল বুঝতে পারছো ম্যাথ? স্যার বুঝেছি। আচ্ছা ম্যাথ তো তোমাদের লাগবে না, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য, এই যে কিভাবে হচ্ছে আমি উইন্ড ভ্যান দিয়ে হচ্ছে কাজ করি ওইটা হচ্ছে বোঝানোর জন্য তোমাদের একটা ম্যাথ দেখাইছি, যে এইভাবে হচ্ছে আমরা বের করতে পারি যে বাতাসের বেগ কত হয়। এন্ড বাতাসের বেগ দিয়ে হচ্ছে আমরা এরপর যে এস ইজ ইকুয়াল টু ভিটি ওই ফর্মুলা দিয়ে আমরা সময় বের করতে পারি, যে এই অবস্থান থেকে ওই অবস্থানে ম্যাগটা হচ্ছে যেতে কত সময় লাগবে। তো ওই সময়টা যদি আমি কারেন্ট যে সময়টা আমার ছিল যখন হচ্ছে আমি মাপছি ওইটার সাথে যোগ করে দেই, তাহলেই তো হচ্ছে আমি বুঝতে পারবো যে কত সময় পর আমার ম্যাগটা এখান থেকে ওইখানে যাবে এবং ওইখানে গিয়ে বৃষ্টি হবে। এটা হচ্ছে সিম্পল ফিজিক্স। তোমরা হচ্ছে এটা আরো উপরে ক্লাসে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবা যে হচ্ছে কিভাবে এই সাধারণ সাধারণ সূত্র দিয়ে আমরা অসাধারণ কিছু কাজ করে ফেলি। আর এই সূত্রগুলো এখন তোমাদের কাছে, তোমরা তো হচ্ছে এই সূত্র পড়ো নাই, তো এগুলো হচ্ছে একটু কঠিন মনে হবে বা হচ্ছে জানবা না বা হচ্ছে মনে রাখতে ঝামেলা হবে।
সো তোমাদের এখানে ম্যাথ কিন্তু দেওয়া নাই, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে দেখাইছি। তো বায়ু প্রবাহের দিক, এখন আসো হচ্ছে দিক কিভাবে বের করবা। হ্যাঁ, তোমার বাতাস যদি এই দিক থেকে ওই দিকে, আগের দিনের দিক কিভাবে বের করতো, ধরো বাতাস বইতেছে এইদিকে, এখন তুমি এখানে একটা ফেদার চিনো, ফেদার বা ওই যে পাখির পালক। হ্যাঁ, এখন তুমি যদি হচ্ছে বাতাসের সামনে যদি একটা পাখির পালক ধরো, তাহলে বাতাস এটাকে কোন দিকে নিয়ে যাবে, এইদিকে নিয়ে যাবে না, ও এরকম ভাবে হেলে যাবে না। ইয়েস স্যার। তো এই হেলে যাওয়াকে তাহলে তুমি কি বুঝতে পারো, বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়, এ থেকে বিতে নাকি হচ্ছে বি থেকে এতে, এভাবে বুঝতে পারবা। তো এই যে এটা হচ্ছে ফর এক্সাম্পল তোমার এ, এটা হচ্ছে বি, এ দিক থেকে বি দিকে, মানে হচ্ছে ধরো এটা নর্থ, এটা সাউথ, সাউথ থেকে নর্থে যায়, তাই না? আবার যদি উল্টা কেস হইতো, ফেদারটা যদি এদিকে হেলে পড়তো, তাহলে তুমি কি বুঝতে পারতা, সাউথ থেকে মানে দক্ষিণ থেকে উত্তরের দিকে বাতাস বইতেছে, তাই না? ইয়েস স্যার। তো এই ছোট ছোট এক্সপেরিমেন্ট তুমি নিজে বাসায় করতে পারো, যে হচ্ছে কিভাবে হচ্ছে আমি দিক বের করতে পারি। সো এইটা হচ্ছে এইরকম একটা মেশিন, যেটা হচ্ছে বাতাসের দিক হচ্ছে আমার নির্ধারণ করে দেয়। হ্যাঁ, ওইটা হচ্ছে বায়ু প্রবাহের উপর ডিপেন্ড করে, যদি বাতাস এদিক থেকে ওইদিকে বয় তাহলে এটা ওইদিকে ঘুরে যায়, আবার যদি উল্টা দিকে বয় তাহলে এটা এইদিকে ঘুরে আসে, এদিকে ঘুরে। এভাবে হচ্ছে বাতাসের দিক নির্ণয় করা হয়। তো আমরা বায়ু প্রবাহ সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি। এখন আমরা বায়ু প্রবাহ পরে আমরা হচ্ছে বাতাসের আর্দ্রতায় চলে যাই। বাতাসের আর্দ্রতা কালকে হচ্ছে বলছি যে হচ্ছে বাতাসের আর্দ্রতা কি। বাতাসের আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে আমার জলীয় বাষ্পের পরিমাণ কত, ওইটা হচ্ছে বাতাসের আর্দ্রতা। যত বেশি জলীয় বাষ্প তত বেশি আর্দ্র, যত কম জলীয় বাষ্প তত বেশি আর্দ্রতা কম, তাই না? ইয়েস স্যার। এখন বলো তো, কে এটার অ্যান্সার দিতে পারবা যে হচ্ছে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে ভালো নাকি কম থাকলে ভালো? ইন্দ্রনীল বলো। বাতাসে জলীয় বাষ্প কম থাকলে ভালো। কেন ভালো? কখন বাতাসে জলীয় বাষ্প কম থাকে জানো এটা? সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে হচ্ছে অ্যান্সার দাও, ভুল রাইট যাই হোক তাই বলো। কোন সময়ে, শীতকালে নাকি গরমকালে বাতাসে জলীয় বাষ্প কখন কম থাকে কখন বেশি থাকে? লাস্টের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে জানার কথা। স্যার গ্রীষ্মকালে কম থাকে এবং শীতকালে বেশি থাকে। বাকিরা কি বলো? গ্রীষ্মকালে কম থাকে ও শীতকালে বেশি থাকে। হ্যাঁ, ইয়ে বলো, অর্ক বলো কি বলতে চাও। স্যার গ্রীষ্মকালে আর্দ্রতা কম থাকে আর হচ্ছে শীতকালে একটু বেশি থাকে। বাকি রাহিল বলো। স্যার আমি তো আগেই বললাম স্যার, গ্রীষ্মকালে কম থাকে এবং স্যার শীতকালে বেশি থাকে আর্দ্রতা। আচ্ছা, ইন্দ্রনীল, ইন্দ্রনীল কি ডিফেন্ড করবা ওদের কথার সাথে নাকি তুমি এটা বলবা? আচ্ছা, এখন হচ্ছে আমি দেখি যে হচ্ছে কখন কম থাকে আর কখন বেশি থাকে। এখন আমি কিভাবে বুঝবো কম না বেশি? তা আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে যাই। তোমরা বলছো যে গ্রীষ্মকালে হচ্ছে বেশি থাকে তাই আর কম থাকে, তাই না? আমি এটা হচ্ছে সামার দিলাম, এসিয়ান সামার, সামারে হচ্ছে তোমরা বলছো বেশি থাকে, সরি কম থাকে, তাই না? কি বলছো তোমরা? স্যার কম। Yes, sir. কম, আচ্ছা কম বলছো। আর উইন্টারে হচ্ছে তোমার বেশি থাকে। বেশি স্যার। ওকে, এটা হচ্ছে তোমরা বলছো। আমি বলি যে হচ্ছে সামারে বেশি থাকে, হ্যাঁ, আর হচ্ছে উইন্টারে কম থাকে, এটা হচ্ছে আমি বলছি। এখন এটা তো আমরা প্রুফ করতে হবে, তাই না? আমি তো বলে দিলেই হবে না যে হচ্ছে বেশি কম থাকে। এখন কিভাবে প্রুফ করবা? শীতকালে দেখছো তোমার হচ্ছে ঠোঁট ফেটে যায়, তারপর Yes, হাত sir. পা ফেটে যায়, দেখছো ইয়েস স্যার। তোমরা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, Yes, এখন sir. বলো তো কেন ফেটে যায়? আর্দ্রতা কম থাকার কারণে। আর্দ্রতা কম থাকার কারণে। আচ্ছা। বাতাসে আর্দ্রতা কম মানে কি? তোমার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, বাতাস কম। জলীয় বাষ্প আরো চাইতেছে কিন্তু পাইতেছে না,
এই কারণে তোমার শরীরের যে নরম জায়গা আছে, যেমন হচ্ছে ঠোঁট, তারপর হাতের তালু, পায়ের তালু, এগুলা ফেটে জলীয় বাষ্প বের হয়ে বাতাসে যাইতে যায়, তখন তোমার হাত পা ফেটে যায়। বুঝতে পারছো? Yes, sir. তার মানে Yes, আমরা sir. নর্মাল একটা অবজারভেশন থেকে আমরা হচ্ছে বুঝতে পারি যে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, মানে আর্দ্রতা কম থাকে বাতাসে। আবার গরমকালে দেখো, শীতকালে যদি ঘামায় দেখবা তোমার ঘাম সহজে শুকাইয়া যায়। দেখছো কখনো? Yes, sir. তার মানে ওই যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, বাতাস হচ্ছে সাথে সাথে তোমার ঘাম হওয়ার সাথে সাথে ওই ঘামটা জলীয় বাষ্পে পরিণত করে বাতাসের সাথে মিশে যাইতেছে। কিন্তু গরমকালে দেখবা যে ঘামের পর ঘাম আসে, তোমার হচ্ছে ঘাম শুকায় না। আর ঘাম যদি না শুকায় তোমার একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, যে গেঞ্জি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে ঘামে, তারপর ঘাম শুকাইতেছে না, কি একটা অবস্থা, বিশ্রী অবস্থা তৈরি হয়। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে গরমকালে বাতাসে অলরেডি জলীয় বাষ্প আছে অনেক বেশি। এই কারণে আমার শরীর থেকে জলীয় বাষ্পটার বাতাসে যাইতে পারতেছে না, কারণ ওইখানে তো অলরেডি জলীয় বাষ্প আছে। তো এই অবজারভেশন থেকে তুমি বলতে পারো যে গরমকালে বাতাসে জলীয় বাষ্প বেশি। এখন বুঝতে পারছো কেন তোমাদেরটা ঠিক না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন তোমরা হচ্ছে গুগল ম্যাপে কখনো দেখছো যে হচ্ছে আহ সৌদি আরবের টেম্পারেচার দেখছো, এবং হচ্ছে ধরো তোমার বাংলাদেশের টেম্পারেচার দেখছো? বাংলাদেশে হচ্ছে ধরো এই 30 ডিগ্রি সেলসিয়াস, আর সৌদি আরবে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। বাট এটাতে নিচে লেখা আছে, হ্যাঁ, ফিল লাইক 34 ডিগ্রি, আর এখানে লেখা আছে ফিল লাইক 40 ডিগ্রি। এরকম একটা লেখা উঠে, দেখছো কখনো, খেয়াল করছো? Yes, sir. জি স্যার। কে কে খেয়াল করছো বলো তো, হাত তোলো। Sir, আর কে কে করছো? স্যার দেখিনি স্যার, আচ্ছা আমি শুধু স্যার 30 ডিগ্রি সেলসিয়াস আর 40 ডিগ্রি সেলসিয়াস এগুলা দেখছি। আচ্ছা, হ্যাঁ দেখবা তোমরা, এটা এটা খেয়াল করবা, ওই যে গুগল ওয়েদার যেটা থাকে ওইখানে হচ্ছে শো করে এটা 40 ডিগ্রি, বাট ফিল লাইক 30 ডিগ্রি, বা ফিল লাইক 40 ডিগ্রি। হ্যাঁ, আবার এইখানে সৌদি আরবে, এটা হচ্ছে সৌদিতে, হ্যাঁ সৌদিতে অনেক তাপমাত্রা বেশি, তো এইখানে হচ্ছে তোমার 40 ডিগ্রি, বাট লেখা আছে ফিল লাইক 34 ডিগ্রি। এখন এই জিনিসটা কেন হয়? ওই যে আর্দ্রতার কারণে, আর্দ্রতা। এখন বলো তো কোথায় আর্দ্রতা বেশি আর কোথায় আর্দ্রতা কম? এটা কে বলতে পারবা? এটা বলতে পারলে বুঝবো যে হচ্ছে তোমরা বুঝে গেছো। sir, সৌদি আরবে বেশি। আর্দ্রতা বেশি? বাংলা Yes, স্যার sir. বাংলাদেশে বেশি। কে বলছো, কি বলো? আচ্ছা বলো। রাহিল বলছে যে, আচ্ছা রাহিল স্যার আমি রাহিল বলছে যে বাংলাদেশে। হচ্ছে, হ্যাঁ রাহিল কি বলছো, বাংলাদেশে বেশি? স্যার রাহিল No, বলছে sir, স্যার সৌদি সৌদি। আরবে। Sir, আমি সৌদি আচ্ছা, আরবে। রাহিল বলছে যে এইখানে বেশি আর্দ্রতা আর এইখানে কম। আর বাকিরাও বলো, ফারিফতা বলো, তারপর ইন্দ্রনীল বলো, অর্ঘ বলো। স্যার বললাম তো স্যার, স্যার তুমি বলছো বাংলাদেশে। যে এখানে বেশি জি স্যার। আর এখানে কম। আচ্ছা, তারপর বাকিরা বলো। বাংলাদেশে বেশি। আর এটা কে, ফারিফতা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফারিফতা বলছে না যে না বাংলাদেশে স্যার, বেশি। হ্যাঁ, বাংলাদেশে কম আর সৌদিতে বেশি। আচ্ছা, হ্যাঁ বাকিরা বলো। আর কে বলতে চাও? এ নাজিহা বলো। বাংলাদেশ হ্যাঁ বলো। বাংলাদেশে বেশি। বাংলাদেশে বেশি, আচ্ছা। নাজিহাও বলছে যে বাংলাদেশে বেশি আর এখানে হচ্ছে তাইলে কম। তো এই যে নাজিহা আর হচ্ছে অর্ঘ্যর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট, তোমার এটা ভুল। এবার নাজিহা আর অর্ঘ্য বুঝাও ওই দুইজনকে যে তোমরা কেন বলছো বাংলাদেশে বেশি। কারণ এখানে স্যার ফিল লাইক 40 ডিগ্রি আছে আর এখানে ফিল লাইক 4 ডিগ্রি আছে। হ্যাঁ, তার মানে এখানে টেম্পারেচার কম, কিন্তু আমার অনুভব হইতেছে যে টেম্পারেচারটা কি 40 ডিগ্রি, তাই না? স্যার জি এখন স্যার। দেখো, আর তোমার শরীরে যখন হচ্ছে ঘামায়, ছোট ছোট ধরো ঘাম, এই যে ঘাম তৈরি হয়েছে তোমার মানে ত্বকে, এখন ওইটা জলীয় বাষ্পে পরিণত হলে তোমার শরীর থেকেই তো তাপটা গ্রহণ করবে, তাই না?
স্যার। এখন জলীয় বাষ্পে পরিণত হওয়া মানে কি? হয়ে যদি বাতাসে মিশে যায় তার মানে কি? তোমার আর্দ্রতা জলীয় বাষ্পে কি আছে? কম আছে, তাই না? এই কারণে তোমার ঘামটা শরীর থেকে তাপ শোষণ করে, মানে তোমার শরীরের তাপ কমায়া দিয়ে, কমিয়ে ওইটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। এই জিনিসটা একটু বোঝো, পেঁচালে জিনিস। যেহেতু আর্দ্রতা কম, তার মানে জলীয় বাষ্প হবে। আর জলীয় বাষ্প যদি হয়, তাহলে তোমার শরীর থেকেই তাপ গ্রহণ করবে। তো শরীর থেকে যদি তাপ জলীয় বাষ্পই গ্রহণ করে ফেলে, তাহলে তোমার শরীরের তাপমাত্রা কমে যাবে, তাই না? শরীরের তাপমাত্রা কমে গেলে তোমার 40 ডিগ্রি থাকলেও তুমি অনুভব করবা যে 34 ডিগ্রির মতো তাপমাত্রা। এই যে এই কেসটা, আর্দ্রতা কম। এখন আর্দ্রতা বেশি হলে কি হবে দেখো। আর্দ্রতা বেশি, এখন তোমার শরীরে হচ্ছে ঘাম তৈরি হয়েছে, কিন্তু আর্দ্রতা তো বেশি বাতাসে, এটা হচ্ছে বাতাসে। তোমার এই ঘামটা কি জলীয় বাষ্পে পরিণত হবে? না হবে না। তাপ কি শোষণ করবে শরীর থেকে? তাও স্যার, করবে না। বায়ু তাহলে ওই তাপ, হ্যাঁ, তাপ জমতে জমতে তোমার শরীরে আছে কিন্তু বাতাসে, আরে বায়ুমণ্ডলে 30 ডিগ্রি, কিন্তু তোমার শরীরের তাপমাত্রা তখন 40 ডিগ্রি হয়ে যাবে, কারণ তোমার ঘাম শুকাইতেছে না। এই জিনিসটা বুঝতে পারো কিনা দেখো, এই দুইটা জিনিস। না বুঝলে আমাকে বলো, যেই বুঝতে পারো না আমাকে বলো। একটু দেখো, 1 মিনিট সময় দিছি, একটু ভাবো, ভাবনা চিন্তা করো, দেখো সূত্র মিলে কিনা তোমাদের সাথে। তারপর হচ্ছে আমাকে যদি না বোঝো তাইলে জানাও যে কোন জায়গায় বোঝো না। বুঝতে না পারলে হাত রাইজ হ্যান্ড করো, আমি বুঝিয়ে দেবো আবার। স্যার বুঝেছি। আচ্ছা, যে যে বুঝতে পারছো তারা রাইজ হ্যান্ড করো। বাকিরা, বাকিরা বুঝো নাই? নাজিহা, রাহিল, আচ্ছা রাহিল তো বুঝতে পারছে। নাজিহা বুঝো নাই? ইন্দ্রনীল বুঝছো? বুঝো নাই? নাজিহা হচ্ছে কি বুঝো নাই বলো। নাজিহা তো সঠিক অ্যান্সারই দিছো, তাহলে বোঝার তো কথা। হ্যাঁ, ইন্দ্রনীল বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে তো ভালো কথা, তারপরে হচ্ছে আমরা আগাই তাইলে পরে। তার মানে আমরা কি বুঝতে পারছি বলো তো? যেখানে আর্দ্রতা বেশি, ওইখানে তাপমাত্রা কম হলেও আমার বেশি গরম অনুভব হবে, তাই না? স্যার। ওকে, এখন হচ্ছে এটা আর্দ্রতার, বাতাসের আর্দ্রতা কে পড়বা? ইন্দ্রনীল পড়ো। স্যার কি বলছে একটু আবার বলবেন? রিডিং পড়ো, রিডিং পড়ো, বাতাসের আর্দ্রতা। বায়ুতে একক আয়তনে জলীয় বাষ্পের উপস্থিতি হলো বায়ুর আর্দ্রতা। এই আর্দ্রতা পরিমাপে দুইটি পদ্ধতি রয়েছে, যেমন প্রকৃতি আর্দ্রতা। প্রকৃতি আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে জলীয় বাষ্পের প্রকৃতি পরিমাণ, প্রকৃত অর্থাৎ পরিমাণ, প্রকৃত। প্রতি হ্যাঁ, কিউবিক আচ্ছা, প্রতি কিউবিক কিউবিক মিটার মানে মিটার। জানো? কিউবিক মিটার বলতে কি বোঝায়? কিউবিক মিটার মানে হচ্ছে প্রতি, এই যে কিউবিক মানে হচ্ছে 3, কিউব মানে হচ্ছে 3, অলওয়েজ মনে রাখবা। হ্যাঁ, এটাকে বলে, বাংলায় বলে ঘনমিটার। ঘনমিটার কথাটা শুনছো তোমরা? হ্যাঁ স্যার। মানে ওই যে আয়তনের একক হচ্ছে ঘনমিটার, তাই না? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হ্যাঁ হচ্ছে স্যার। ঘনমিটার। তো কিউবিক মিটার মানে হচ্ছে ঘনমিটার বোঝায়। পড়ো। প্রতি কিউবিক মিটার বাতাসে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে? বাতাসের তাপমাত্রার সাথে প্রকৃত আর্দ্রতার
কোনো সম্পর্ক নেই। হুম, আচ্ছা, এবার হচ্ছে ইয়ে পড়ো, নাজিহা পড়ো। আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, তুমি হচ্ছে মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে নাও, তাহলে আমরা শুনতে পাবো। এটা তো ল্যাপটপ। আচ্ছা, একটু জোরে বলো তাইলে। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার তুলনায় শতকরা কত পরিমাণ আছে, তাই হলো আপেক্ষিক আর্দ্রতা। বাতাসের তাপমাত্রা যত বেশি হয় সেটি তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। বাতাসের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 1 কিউবিক মিটার বাতাস সর্বোচ্চ 30 গ্রাম পানি ধারণ করতে পারে। আবার বাতাসের তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 1 কিউবিক মিটার বাতাস সর্বোচ্চ 10 গ্রাম পানি ধারণ করতে পারে। কাজেই যদি কোথাও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় এবং বলা হয় সেখানে আপেক্ষিক আর্দ্রতা 100%, তাহলে বুঝতে হবে সেই স্থানের বাতাসে প্রতি কিউবিক মিটারে 30 গ্রাম জলীয় বাষ্প রয়েছে এবং সেখানে আর জলীয় বাষ্প যোগ হতে পারবে না। অন্যভাবে বলা যায়, বাতাসে যখন প্রতি কিউবিক মিটারে 10 গ্রাম পানি থাকে তখন বাতাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে আপেক্ষিক আর্দ্রতা 100%, কিন্তু বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মাত্র 33%। আচ্ছা আর্দ্রতা আচ্ছা বেশি আচ্ছা, হলে এখানে থামো। এখানে কতগুলা ইউজ করছে না, যে হচ্ছে 30 ডিগ্রি যদি হয় এবং 100% যদি আর্দ্রতা হয়, তাহলে ওই বাতাসে কত গ্রাম জলীয় বাষ্প থাকবে? এইগুলা কি বুঝতে পারছো তোমরা? 100% আর্দ্রতা কি, তারপর হচ্ছে 33% কি, 50% কি, 60% এরকম দেওয়া থাকে আর্দ্রতা। তোমরা এই যে গুগল ইয়াতে দেখো না, ওই যে ওয়েদার স্যার, যেটা। হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে আর কি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এটা তো বুঝতে পারছি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বাট এটা হচ্ছে কিভাবে লিখে ওই জিনিসটা হচ্ছে আমি দেখাই তোমাদের, যে হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে আমরা লিখি ওইটা, বা হচ্ছে গুগল ওয়েদারে হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে শো করে যে ওয়েদার এত আর্দ্রতা। আর্দ্রতা মানে হিউমিডিটি বলে আর কি, হ্যাঁ, ইংলিশে ওইটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি ওই জিনিসটা। ধরো বাতাসের আর্দ্রতা হচ্ছে 100%। ওকে, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাপমাত্রা, তাহলে জলীয় বাষ্প কত? 10 গ্রাম, তাই না, পার মিটার কিউব বাতাস। মানে এই যে এত মিটার কিউব বাতাস। এখন তুমি হচ্ছে মিটার কিউব জিনিসটা কি, তুমি ধরো এরকম একটা বক্স বানাইছো, যেটার ধরো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে এটার আয়তন হয় 10 মিটার কিউব বা 10 ঘন মিটার। ঠিক আছে, এখন ওই বক্সে তুমি যে বাতাসটা পুরাইছো, ওই বাতাসে 10 গ্রাম পানি থাকবে। এটারে বুঝায় যে 10 গ্রাম পার মিটার কিউব। এতটুকু ক্লিয়ার কিনা বলো, নাকি অনেক কঠিন মনে হচ্ছে? এগুলো হচ্ছে এখানে উপরে দিয়ে রিডিং পড়ে গেলে পারা যায়, কিন্তু ভিতরের যে জিনিসগুলো এগুলো বুঝতে হলে একটু এরকম ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে তোমাদের জানতে হবে। নাজিহা কি বুঝো নাই? হ্যাঁ স্যার। দেখবা এটা, নাকি হচ্ছে আমি স্কিপ করে দেবো এটা? বলো সবাই, এটা কি মানে ম্যাথমেটিক্যালি দেখানোর দরকার আছে, নাকি হচ্ছে রিডিং পড়লেই হবে জাস্ট? সেটা বুঝেছি স্যার। বুঝতে পারছো? দেখান স্যার। আচ্ছা ছবি দেখো, এখন 100% যদি হয় আর্দ্রতা, হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াসে ওই যে জলীয় বাষ্পের পরিমাণ হবে 30 গ্রাম পার মিটার কিউব বাতাসে।
মানে এত গ্রাম জলীয় বাষ্প হবে প্রতি মিটার কিউব বাতাসে, মানে 1 ঘনমিটার। 1 ঘনমিটার যদি হয়, এটা এর দৈর্ঘ্য 1 মিটার হবে, 1 মিটার প্রস্থ 1 মিটার হবে, উচ্চতাও 1 মিটার হবে, এরকম একটা বক্স। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যদি তুমি বের করো, তাহলে 1 গুণ 1 গুণ 1, তার মানে 1 মিটার কিউব। তার মানে এইটাকে বলা হয় ঘনমিটার, একটা 1 ঘনমিটারের একটা বস্তু। তো এরকম একটা জায়গায় যদি ফুল বাতাস থাকে, ওই বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ওইটা হিসাব করা। তো এত কিছু, এটা 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 বোঝারও এত বেশি কঠিন না। এখন আসো, কোনো বাতাসেই 100% আর্দ্রতা থাকে না, বুঝতে পারছো সবাই? নর্মালি যে কেসগুলো হয়, ওই স্যার বাতাসে 100% আর্দ্রতা থাকে না। তো এইটা বলছে যে যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সর্বোচ্চ 33% আর্দ্রতা হচ্ছে থাকতে পারে। মানে হচ্ছে 33% মানে কত গ্রাম, এটা বের করতে পারবা কে বলো? মানে প্রতি মিটার কিউবে কত গ্রাম হচ্ছে জলীয় বাষ্প পাবে তাহলে এটা কে বের করতে পারো? এটাও ঠিক নিয়ম। স্যার একশো আবার বলবেন? পার্সেন্টে দেখো, এই বলছে যে 33% যদি হচ্ছে আর্দ্রতা হয়, তাহলে কত গ্রাম জলীয় বাষ্প থাকবে প্রতি মিটার কিউবে। দেখো 100% যদি হয়, হ্যাঁ, তাহলে কত গ্রাম থাকে? 30 গ্রাম, তাই না? তো 100-তে থাকে 30, স্যার একে কত, 33-এ কত, এটা দিয়ে তুমি বের করতে পারবা যে এখানে কত গ্রাম হবে 33% যদি আর্দ্রতা হয়। হ্যাঁ বলো, কে জানি কি বলতে গেছিল, বলো। স্যার 99। 99 আসে? দেখো ভালো করে। স্যার দাঁড়ান 99 স্যার, হবে না, কম হবে, দাঁড়ান স্যার 30 একটু থেকে দেখি, কম হবে। আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ করো। স্যার 9.9। এরকমই আসবে, 9.9 সামথিং এরকম। সো জি এখানে স্যার। হচ্ছে তোমরা 9.9 গ্রাম পার মিটার কিউব হচ্ছে জলীয় বাষ্প পাবা এখান থেকে। এইগুলা হচ্ছে জলীয় বাষ্প হিসাব করার ব্যাপার। বা তুমি এই যে এই 9.9 যদি দেওয়া থাকে, তো তুমি উল্টা হিসাবও করতে পারো, কত পার্সেন্ট আর্দ্রতা, ওইটাও বের করতে পারো। সো আর্দ্রতা মাপার একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে হচ্ছে আর্দ্রতা মেজার করা হয়। তা আমরা এত কিছুতে না যে আমরা হচ্ছে আবার পড়ায় ফিরে যাই। ওকে, সো এটা হচ্ছে এই যে এরপর থেকে পড়ো, আর্দ্রতা বেশি হলে সেই স্থানে কি হয় একটু পড়ো তো এখান থেকে, রাহিল পড়ো। ওকে স্যার, কোন কোথা থেকে? ওই যে এখান থেকে আমি দেখাইছি যে আর্দ্রতা। আর্দ্রতা বেশি হলে সেই স্থানে ভেজা বস্তু সহজেই শুকানো যায় না। বলা যেতে পারে ঘরে বর্ষাকালে যখন বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে, তখন একটি 10 ফুট গুণ 10 ফুট গুণ 10 ফুট ঘরের বাতাসে প্রায় 1 লিটার পানি থাকে। বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের মাধ্যমে। হ্যাঁ, এই যে আর্দ্রতা পরিমাপের যে মেশিনটা, ওইটা হচ্ছে হাইগ্রোমিটার। হ্যাঁ, হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের মাধ্যমে হচ্ছে আর্দ্রতা মেজার করা হয়। ওই মিটারটা হচ্ছে এরকম একটা মিটার, যেটাতে হচ্ছে তোমার একটা হচ্ছে ভিজা, মানে দুইটা হচ্ছে ওইটাতে দুইটা হচ্ছে টিউব থাকে, একটা ভেজা টিউব আর একটা হচ্ছে শুকনা টিউব। শুকনা বলতে ওই যে নর্মাল যে বাতাসে দেওয়া হয়। তো ভিজা টিউব থেকে শুকনা টিউবের, হ্যাঁ, মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হয়, ওইটা তোমরা উপরের ক্লাসে গেলে বুঝতে পারবা। ওইখান থেকে হচ্ছে আর্দ্রতা বের করা হয়। ওইটার হচ্ছে ম্যাথ তো আছে, তোমরা যদি সায়েন্সে পড়ো, ইন্টারমিডিয়েটে বা হচ্ছে ক্লাস 9-10-এ গেলে হচ্ছে আর্দ্রতার ম্যাথ গুলা পাবা, কিভাবে আর্দ্রতা মানে হচ্ছে মেজার করা হয়। এখন ওই সব ম্যাথ নিয়ে হচ্ছে চিন্তা করার কোনো দরকার না। আমি যে ম্যাথটা দেখাইছি বোঝানোর জন্য, ওইটা নিয়েও তোমাদের এত ভাবতে হবে না, ওইগুলো তোমাদের নাও আসতে পারে। তো আর্দ্রতা সম্পর্কে কে এখনো কোশ্চেন থাকলে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। আর যদি সবাই বুঝে থাকো, তাহলে হাত উঁচু করো, রাইজ হ্যান্ড করো, যে আমরা বুঝে গেছি। আর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো।
হ্যাঁ, ফারিবটা বুঝো নাই? ফারিবটা কি বুঝো নি বলো তো? ফারিব থেকে আমাকে শুনতে পাচ্ছো? স্যার হ্যাঁ হ্যাঁ, কিছু বলো। না তো, আমি তো রেজ হ্যান্ড করিনি। এই কারণে তো জিজ্ঞাসা করলাম, আমি বলছি যে যারা বুঝতে পারছে তারা রেইজ হ্যান্ড করো। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে বায়ু প্রবাহ যদি বুঝো, আরে বায়ুর আর্দ্রতা যদি বুঝো, তাহলে আমরা জলবায়ুতে চলে যাই এখন। তো আমরা মোটামুটি 6টা বিষয় হচ্ছে আমরা ধারণা লাভ করছি। রোদ, বায়ুর তাপমাত্রা কিভাবে মেজার করতে হয় থার্মোমিটারের মাধ্যমে, বৃষ্টি কিভাবে তৈরি হয়, বায়ুচাপ কি করে, উচ্চচাপ নিম্নচাপ তৈরি করে, তারপর হচ্ছে বায়ু প্রবাহের দিক কিভাবে বের করা লাগে এবং ওইটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আবহাওয়া নির্ণয় করতে পারি ওইটা। তারপর বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা থেকে হচ্ছে আমরা কি পাই, কোন জায়গায় বাতাসের পরিমাণে অক্সিজেন আরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি নাকি কম, ওইটা হচ্ছে আমরা বের করতে পারি। তো এইগুলা হচ্ছে আমরা আবহাওয়াতে জানছি। এবার আসো হচ্ছে জলবায়ু। জলবায়ুটা কে রিডিং পড়তে চাও? স্যার আমি বলবো। আচ্ছা পড়ো। জলবায়ু। জলবায়ু হলো কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়া। কোনো একটি এলাকার জলবায়ু বুঝতে হলে কমপক্ষে 30 বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের তথ্য দরকার। তাপমাত্রা এবং বৃষ্টিপাত হচ্ছে জলবায়ু বিষয়ে জানার প্রধান দুটি উপাদান। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আবহাওয়ার যে সকল উপাদান আছে তা একই সাথে জলবায়ুর উপাদান। রোদ, বৃষ্টি, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি। কোনো এলাকার জলবায়ু ব্যাখ্যা করার জন্য জলবায়ু বিজ্ঞানীরা যে তিনটি বিষয় বিবেচনা করে থাকেন তা হলো: 1 নম্বর, সেই স্থানের গড় তাপমাত্রা কত; 2 নম্বর, সেই স্থানের গড় বৃষ্টিপাত কত; 3 নম্বর, বিভিন্ন ঋতুতে সেখানে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন কতটা হয়। সুতরাং তো জলবায়ু তিনটা বলতে জিনিস আমরা হচ্ছে এখানে জানতে হবে, যেটা হচ্ছে গড় তাপমাত্রা কত। গড় তাপমাত্রা কিভাবে বের করতে হয় জানো? পুরা বছরে ধরো তুমি 12 মাসে 12টা তাপমাত্রা নিছো, নিয়ে এখন সবগুলা তাপমাত্রা যোগ করছো, জি স্যার। করে 12 দিয়ে ভাগ করে দিছো, জি ভাগ। তাহলে তুমি কি পাবা? গড় তাপমাত্রা পাবা, তাই না? জি স্যার। এরকম ভাবে গড় বৃষ্টিপাত বের করার জন্য তুমি সারা বছর যে বৃষ্টিগুলা হয়েছে ওইগুলা হচ্ছে মেজার করছো, যে বর্ষাকালে যে বৃষ্টি হয়েছে ওইটা এত সেন্টিমিটার, গ্রীষ্মকালে যেটা হয়েছে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার করে 12টা মেজার পাইছো। 12টা যোগ করে 12 দিয়ে ভাগ করে তুমি হচ্ছে গড় বৃষ্টিপাত পাবা। তো গড় বৃষ্টিপাত, গড় তাপমাত্রা, এগুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিস জলবায়ু সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা যে গড় বৃষ্টিপাত যদি, তাপমাত্রা যদি হয় 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গ্রীষ্মকালে আমার গড় বৃষ্টিপাত তাপমাত্রা থেকে কত বেশি, শীতকালে আমার গড় তাপমাত্রা থেকে কত কম, ওইটা থেকে তুমি হচ্ছে জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করতে পারো। তারপরে আসো পড়ো, তারপর সুতরাং থেকে। সুতরাং জলবায়ু বলতে আমরা একটি এলাকার আবহাওয়ার বিভিন্ন উপাদানের কয়েক দশকে 30 বছর বা তার বেশি পরিবর্তনের ধারা প্যাটার্ন বুঝতে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক এবং মানুষের সৃষ্টি করা কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে, যা অনেক ক্ষেত্রে মানুষ ও অন্যান্য জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবাশ্ম জ্বালানির পোড়ানো, কারখানা ও বিভিন্ন যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে জড়িত। সেক্ষেত্রে যে সকল দেশে অধিক কারখানা এবং তেল গ্যাস চালিত যানবাহন রয়েছে সেসব ইন্দ্রনীল কিছু অধিক জিজ্ঞাসা করবা? পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করে, যা জলবায়ু পরিবর্তনে অধিক দায়ী। আচ্ছা, ওকে, আর পড়া লাগবে না। ইন্দ্রনীল কি জিজ্ঞাসা করবে কিছু? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ফারিদা জিজ্ঞাসা করবা? আচ্ছা, কোশ্চেন না থাকলে ফারিস্তা পর হচ্ছে গ্রিন হাউসের প্রতিক্রিয়া। গ্রিনহাউসের প্রতিক্রিয়া। গ্রিনহাউস প্রতিক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেটির কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়।
এই নামটি এসেছে শীত প্রধান দেশে কৃষিকাজ করার জন্য ব্যবহৃত কাঠ বা অন্যান্য সহজ বস্তু দিয়ে নির্মিত গ্রিনহাউস নামক ঘরের নাম থেকে। এই গ্রিনহাউস দিনের বেলা সূর্য থেকে যে তাপ ও আলো পায় তা রাতের বেলায় একটু ভিন্নরূপে পুনরায় বিকিরণ করে, যে কারণে এ তাপ গ্রিনহাউসের বাইরে যেতে পারে না, যার ফলে গ্রিনহাউসের ভিতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় বেশি থাকে। ঠিক একই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপের উত্তপ্ত ভূপৃষ্ঠের পুনরায় বিকিরণ করা তাপ শোষণ করে বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়া সামগ্রিকভাবে গ্রিনহাউস প্রতিক্রিয়া নামে পরিচিত। জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের কারণে গ্রিনহাউস প্রতিক্রিয়া ঘটে এবং এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ হলো আচ্ছা, আর পড়া লাগবে না, ওইটা আমরা একটু পরে করতেছি। আচ্ছা, এখন দেখো গ্রিন হাউস জিনিসটা কি। গ্রিন হাউস হচ্ছে এমন একটা ঘর যেখানে তাপ ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না, তাই না? তাপ বলতে Yes, sir. আলো ঢুকতে পারবে, হ্যাঁ, আলো ঢুকতে পারবে, আলো বেরও হতে পারবে, কিন্তু তাপ বের হতে পারবে না। এটা হচ্ছে গ্রিন হাউসের মূল জিনিস। তাপ ধরে এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বের হয়ে গেল, সমস্যা নাই। কিন্তু তাপের সাথে তো তাপও, আর আলোর সাথে তো হচ্ছে তাপও প্রবেশ করতেছে, তাই না? আলোক শক্তিতেই তো তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো ওই তাপটা বের হতে পারে না। তো মোট কথা হচ্ছে ঢুকতে পারবে তাপ হিসাবে, তাপটার বের হতে পারবে না। শক্তিটা বের হতে না পারলে কি হবে, এখানে তাপ জমতে জমতে অনেক বাইরের থেকে তো ভিতরে তাপমাত্রা বেশি হওয়ার কথা, তাই না? তো Yes, sir. এইটাই হয় গ্রিন হাউসে। সিমিলারলি আমাদের হচ্ছে চারপাশে যে গ্যাসগুলো আছে, যেমন মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মিথেন গ্যাসের সংকেত পারো CH4, তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প মানে H2O, তারপরে নাইট্রাস গ্যাস, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর এগুলা এগুলা হচ্ছে ওই কাচের মতো কাজ করে গ্রিন হাউসের। এগুলো হচ্ছে এই যে সূর্যের আলো যখন ঢুকতে দেয় কিন্তু তাপকে বের হতে দেয় না। এখন বলো এদের অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো? জানো এগুলো বলতে পারবা? মানে সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধা, কে পারবা বলতে, বলো। হ্যালো, বলো, ওই যে অর্ঘ্য বলো, একটা সুবিধা একটা অসুবিধা বলো। স্যার কার্বন ডাই অক্সাইডের হচ্ছে অসুবিধা হলো স্যার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সুবিধাটা অসুবিধা বল, সুবিধা কি? রাহিল স্যার বলো সুবিধা। স্যার দাঁড়ান স্যার, সুবিধা বলি স্যার। কার্বন ডাই অক্সাইড ব্যবহারের ফলে যানবাহন চালানো যাচ্ছে। না, এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহারে যানবাহন চলে, কে বলছে তোমার? যানবাহন চললে কার্বন ডাইঅক্সাইড বের হয়। আচ্ছা, রাহিল বলো সুবিধা বলো। Yes, sir. গ্রিন হাউসের সুবিধা বলো, সুবিধা। স্যার সুবিধা, একটাও সুবিধা নাই? স্যার স্যার তাহলে মানুষ স্যার গ্রিন হাউসের, হ্যাঁ, স্যার গ্রিন হাউস স্যার গ্রিন হাউস গ্যাসের এই সুবিধা বলো, গ্যাসের। গ্যাসের গ্যাসের, স্যার স্যার গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে শীতল জায়গায় পৃথিবী উত্তপ্ত থাকে। হ্যাঁ, আচ্ছা একটা নিলাম। তারপর ফারিফতা বলো তো সুবিধা অসুবিধা যে কোনো একটা বলো, যা পারো।
ফারিকটা পারবা বলতে? স্যার আবার বলবেন? ওই যে গ্রিন হাউসের যে গ্যাসগুলো আছে, গ্রিন হাউস, ওইগুলো সুবিধা বা অসুবিধা বলো। যে কোনো একটা বললে হবে। হ্যাঁ বলো, যে কোনো একটা, তুমি যেটা পারো এটাই বলো। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণে ইয়া বিশ্বের তাপমাত্রা বেড়ে যায় বা পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। এটা তো বলছে, আর কিছু পারো বলতে পারবা? অন্য কিছু? না। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা জিনিস পাইছি, যে যদি গ্রিন হাউস গ্যাসগুলা বেড়ে যায় তাহলে হচ্ছে আমরা কি করি, পৃথিবীর তাপমাত্রা হচ্ছে কি করবে, বাড়তেছে। এটা হচ্ছে অসুবিধা। এখন যদি গ্রিন হাউস গুলো না থাকতো তাহলে কি হতো দেখো, নর্মালি তো হচ্ছে সূর্য থেকে তাপ আসে, তাই না? তোমরা কি জানো আগে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা অনেক কম ছিল? জানো এটা? Yes, sir. যার কারণে Yes, sir. ডাইনোসররা বাস করতে পারতো। ইয়েস। তারপরে এক সময় হচ্ছে পৃথিবীর তাপমাত্রা, ওই যে গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা হচ্ছে ধরে রাখে গ্রিন হাউস গ্যাস, রাখতে রাখতে পৃথিবীর তাপমাত্রা হচ্ছে এই যে 20 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তখন আর হচ্ছে ওই ডাইনোসর এই তাপমাত্রার সাথে খাপ খাওয়াই নিতে পারে না, যার কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। তো এরকম যদি চলতে থাকে, দেখবা তুমি হচ্ছে যখন ছোট ছিলে তখন ধরো তাপমাত্রা ছিল, গড় তাপমাত্রা ধরো ছিল, যদি গ্রীষ্মকালে বলি আর কি, ধরো গ্রীষ্মকালে হচ্ছে 28 30 32 এরকম হতে পড়তো। এখন হচ্ছে ক্লাস 6-এ পড়ো, 6-7 বছরে তো তাপমাত্রার পরিবর্তন হয়ে এখন গ্রীষ্মকালে 38 39 40 ডিগ্রি সেলসিয়াস সহ তাপমাত্রা পড়তেছে। তার মানে অনেক, 6 বছরে প্রায় গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস করে হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে বলতে পারো। এরকম যদি চলতে থাকে তাহলে একটা সময় কি হবে, 50 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যাবে। মানুষের সার্ভাইভ করা মানে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, মানে 50 ডিগ্রি বা 48 ডিগ্রি বেশি হলে মানুষ বাঁচতে পারে না। এরকম যদি হয়ে যায় তখন মানুষ কি করবে? এটা হচ্ছে তোমার অসুবিধা। আর সুবিধা হচ্ছে, যদি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস না থাকতো তাহলে তুমি আমি এক্সিস্টে করতাম না এই পৃথিবীতে। কারণ তাপমাত্রা এত বেশি কম থাকতো যে সূর্যের তাপ আসতো, রাত হলে আবার সব মহাকাশে চলে যাইতো, ধরে রাখার কেউ থাকতো না ওই তাপটাকে। তাহলে আমরা হচ্ছে এত কম তাপমাত্রায় হচ্ছে বাঁচতেই পারতাম না। বুঝতে পারছো না থাকার অসুবিধা কি? Yes, sir. তাহলে যে কোনো কিছুরই হচ্ছে সুবিধা অসুবিধা দুইটাই আছে। এখন তোমাদের কাজ হবে গ্রিন হাউস বৃদ্ধির কারণ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6-7টা পয়েন্টে হচ্ছে লিখবা। এটা হচ্ছে তোমাদের HW। আর লিখে হচ্ছে আমাকে অবশ্যই গ্রুপে বা হচ্ছে কোথাও সাবমিট করবা। লিখে নাও, HW এটা লিখে নাও সবাই। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ গুলো হচ্ছে লিখা। আর এটা অনেক বড় করে দেওয়া আছে, তোমরা ইন শর্টে মানে একটা পয়েন্টকে তোমার মতো করে শর্ট করে হচ্ছে লিখতে পারো নাকি এটা দেখবা। মেন কথাই থাকবে, বাট হচ্ছে একটু ছোট হবে আর কি। হোমওয়ার্ক মানে লিখলে তারপর হচ্ছে আমরা আগাই। এসিড বৃষ্টি, এসিড বৃষ্টি আজকে আজকে পড়বা নাকি হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো? এসিড বৃষ্টি আর হচ্ছে আর দুইটা টপিক আছে। স্যার আজকে পড়তে পারি। আচ্ছা তাহলে হচ্ছে এসিড বৃষ্টি পড়ো তো একজন। আমরা এসিড বৃষ্টি দিয়ে আজকে শেষ করে দেবো ক্লাস। আচ্ছা হ্যাঁ, নাজিহা পড়ো।
হ্যালো, হ্যাঁ নাজিহা কি শুনতে পাচ্ছো? আচ্ছা নাজিহা না পড়লে অন্য কেউ পড়ো, অর্ঘ্য পড়ো। এসিড বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যেতে পারে। এক্ষেত্রে বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামক তীব্র অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এমনকি তুষার, কুয়াশা, শিলাবৃষ্টির বরফখণ্ড, ধূলিকণার সাথেও কঠিন বা তরল অবস্থায় অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকতে পারে। এখন প্রশ্ন হলো, বৃষ্টির পানি, কুয়াশা, তুষার ইত্যাদিতে এই অ্যাসিড আসলো কি করে? বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উৎস হতে নির্গত সালফার আহ, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, বাতাসে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তারপর তা পানি এবং অন্যান্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সামান্য অংশ প্রাকৃতিক উৎস, যেমন আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হলেও অধিকাংশ আসে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকে। উৎসগুলো ওকে হলো ওকে, আর পড়া লাগবে না। দেখো আমি তোমাদের বুঝাই কিভাবে হচ্ছে এটা ক্ষতিকর। দেখো এই যে সবাই এখানে দেখো, তোমার কাছে হচ্ছে কি আছে, ধরো তুমি হচ্ছে ওই যে বাতাসে এয়ার পলিউশনের কারণে যে বিভিন্ন ধরনের মোটরসাইকেল, তারপর হচ্ছে কলকারখানা আছে না, ওইখান থেকে হচ্ছে দুই ধরনের গ্যাস নির্গত হয়। একটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। সরি, ডাই অক্সাইড মানে হচ্ছে NO2। এই দুইটা জিনিস উৎপন্ন হয়, বুঝতে পারছো? এটাকে বলা হয় সালফার, লিখে নাও এটা যদি মনে না থাকে, সালফার ডাই অক্সাইড। এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। নীল কালি কি দেখা যায় নাকি অন্য কালি ইউজ করব? কালো ইউজ করি। ওকে, তো এই দুইটা গ্যাস হচ্ছে আমার নির্গত হয়। এখন দেখো আমাদের পরিবেশে যে বৃষ্টি থাকে, বৃষ্টির সংকেত কি? বৃষ্টি মানে তো পানি, তাই না? H2, বুঝতেছো? এখানে রিয়েকশনটা কি হয় আমি দেখাই তোমাদের। তো H2 হচ্ছে আমার বৃষ্টির পানি, মানে বৃষ্টির সংকেত, বৃষ্টির পানির সংকেত বা পানির সংকেত ধরতে পারো ওভারঅল। আমার লেখা কি বুঝতেছো বা দেখতেছো তোমরা? হ্যাঁ কেউ একজন বলো তো। জি স্যার, দেখা যায়। আচ্ছা, ইয়েস স্যার। এখন দেখো এই সালফার ডাই অক্সাইডটা এই H2O এর সাথে বিক্রিয়া করে H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আর সালফিউরিক অ্যাসিড সম্পর্কে সবার ধারণা আছে তো মোটামুটি। জানো সালফিউরিক অ্যাসিড কি? নো স্যার। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা এমন অ্যাসিড যেটা যদি তোমার নিঃশ্বাসের সাথেও যদি হচ্ছে তোমার শরীরে ঢুকে তাহলে তুমি মারা যাবা। ক্ষতিকারক একটা পদার্থ, ক্ষতিকর পদার্থ, এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তোমরা হচ্ছে খোঁজ নিয়ে দেখবে একটু সালফিউরিক অ্যাসিড কি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে অনেক ক্ষতিকর একটা মানে অ্যাসিড আর কি। অ্যাসিড তো বোঝোই, অ্যাসিড শরীরে পড়লে কি হয়, শরীরের এইখান দিয়ে ঢুকে, তোমার যদি হাতের ওপর পড়ে হাতের তালু দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়। যদি হাই কনসেন্ট্রেশনের একটা সালফিউরিক অ্যাসিড পড়ে, মানে বেশি ঘনত্বের একটা সালফিউরিক অ্যাসিড যদি তোমার, তো এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার তৈরি হয়। তারপর নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, এন, হ্যাঁ, NO3 এরকম নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, নাইট্রাস অ্যাসিড। তো এই অ্যাসিড গুলা, অ্যাসিড অলওয়েজ মানে মানে মানুষের জন্য ক্ষতিকর। মানুষ কিংবা হচ্ছে গাছপালা যাই বলো, সবার কিছুর জন্য হচ্ছে অ্যাসিড ক্ষতিকর। এই কারণে এই অ্যাসিড গুলা যখন তৈরি হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে সালফার ডাই অক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, ওইগুলা বৃষ্টির পানির সাথে মিশে
তখন হচ্ছে এসিড তৈরি করে, এবং ওই এসিডটা যখন মানুষের উপর পড়ে তখন মানুষ হচ্ছে এই শরীরে এসিড পড়লে দেখছো কিরকম হয়, ওই জায়গাটা জ্বলে যায় না, ঝলসে যায় না ওই জায়গাটা, ইয়েস স্যার। এরকম ঝলসে যায়। এবং বিভিন্ন ধরনের তোমার মাটির জিনিসপাতি বা দালান কোঠার ইট পাথর থাকে, ওইগুলো ক্ষয় হয়ে যায়। লোহাতে পড়লে লোহা ক্ষয় হয়ে যায় সালফিউরিক অ্যাসিডে। তো এইগুলা হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড বা এসিড বৃষ্টির হচ্ছে প্রভাব। তো দেখো মানুষ যেই হারে হচ্ছে মানে বায়ু দূষণ করতেছে, বাতাসে সালফিউরিক অ্যাসিড ক্রমাগত হচ্ছে নিষ্কাশন করতেছে, একটা সময় বৃষ্টি হলে ওইটা এসিড বৃষ্টি হবে। এবং ইভেন পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে এসিড বৃষ্টি হয়েছে। স্যার কথা বোঝা যাচ্ছে না। আমি কিছু বলি নাই আর, তোমরা বুঝতে পারছো কিনা বলো এসিড ইয়েস বৃষ্টিটা। স্যার। আচ্ছা, এখন আসো হচ্ছে এসিড বৃষ্টির এই যে সালফিউরিক ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কোথা থেকে তৈরি হয় ওইটা পড়ো, ফারিফতা পড়ো তো, বা হচ্ছে নাজিহা পড়ো। নাজিহা তখন কি জানি সমস্যা হয়েছে, এখন পড়ো, উৎসগুলা পড়ো। উৎস আহ, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, গ্যাস বা কয়লা। বাতাসের 2/3 অংশ সালফার ডাই অক্সাইড এবং 1/4 অংশ নাইট্রোজেন অক্সাইড বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর থেকে নির্গত হয়। বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি, বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী, তেল শোধনাগার ও অন্যান্য কলকারখানা। আচ্ছা, তারপর হচ্ছে বায়ু এসব থেকে নির্গত, পড়ো এরপরের জায়গাটা। বায়ু এসব উৎস থেকে নির্গত দূষণকারী গ্যাস ও অন্যান্য কণাকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেখানে এসিড বৃষ্টি ঘটাতে পারে। এর ফলে দূষণকারী হুম। দেশ ছাড়াও দূরের অন্য দেশে এসিড বৃষ্টি হয়ে সেই এলাকার ক্ষতি হতে পারে। এসিড বৃষ্টির ফলে যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হলো মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন করে তোলে। উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয়। মাটির গুণাগুণ, যা উদ্ভিদ এবং মাটির মধ্যে বসবাসকারী অন্যান্য অণুজীবের জন্য প্রয়োজন, নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধাতু নির্মিত যন্ত্রপাতি, অন্যান্য স্থাপনা, এমনকি দালান কোঠারও ক্ষতি হয়ে থাকে। এসিড বৃষ্টির পানি ধাতু ও কংক্রিটের সাথে বিক্রিয়া করে সেগুলো ক্ষয় করতে থাকে। ওকে, সো এই যে একটা হোমওয়ার্ক দিছি না তোমাদের, আর একটা হোমওয়ার্ক হচ্ছে এসিড বৃষ্টির কারণ এবং এর ক্ষতিকর প্রভাব। লিখো এসিড বৃষ্টির কারণ এবং এর ক্ষতিকর প্রভাব, লিখে হচ্ছে আমাকে সাবমিট করবা, বা হচ্ছে গ্রুপে দিয়ে দিবা যদি সাবমিট করতে না পারো, ছবি তুলে বা পিডিএফ করে দিয়ে দিবা। ওকে, এসিড বৃষ্টির কারণ এবং এর ক্ষতিকর প্রভাব। আর আগেরটা কি ছিল? আগেরটা ওই গ্রিন হাউসের বৃদ্ধির কারণগুলো। ওকে, এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। স্যার একবার বলবেন? এসিড বৃষ্টির কারণ ও এর প্রভাব, আচ্ছা, স্যার। ক্ষতিকর প্রভাব। আর আরেকটা হচ্ছে গ্রিন হাউসের বৃদ্ধির কারণ। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যতটুকু পড়াইছি ওইখান থেকে কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো টপিক যদি না বুঝো তাও জিজ্ঞাসা করতে পারো, বা অন্য কোনো টপিকে যদি সমস্যা থাকে তাও জিজ্ঞাসা করতে পারো। স্যার পরের হোমওয়ার্কটা আবার বলবেন? এসিড বৃষ্টির কারণ এবং এর প্রভাব, ক্ষতিকর প্রভাব। আমি হচ্ছে কমেন্টে হচ্ছে লিখে দিছি। দুইটা হচ্ছে হোমওয়ার্ক, এসিড বৃষ্টির কারণ ও এর ক্ষতিকর প্রভাবগুলো লেখো, আর হচ্ছে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণগুলো লিখো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো, আর যদি না থাকে তাহলে হচ্ছে লিভ নিতে পারো। স্যার
স্যার হ্যাঁ এই বলো। প্রশ্নগুলোর উত্তর কত বড় করে লিখতে হবে? এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন, পয়েন্ট করে লিখবা, 5টা 6টা পয়েন্ট হবে। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? পারিকটা বুঝতে পারছো আজকের ক্লাস? জি স্যার। কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তারপর নাজিহা? নাজিহা বুঝতে পেরেছো? অর্ঘ্য বুঝতে পেরেছো? ইয়েস স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, রাহিল? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো।